প্রথম যখন ছবিটা নিয়ে এসেছিল স্ক্রিপ্টটা প্রথম শুনেছিল না কি হয়েছিল প্রথমে? না ও তো জানে না করে দেবো আমি, করবো না। ও তো এমন একটা লোককে দিয়ে বলিয়েছে। তোমার ক্ষেত্রে কি হয়েছে? এগুলো কিন্তু আমি বলিনি। হ্যাঁ, ডিরেক্টর তো স্যার না, ওখানে কোনো তক্ক নেই। হ্যাঁ, যদি আমি দেখি যে ওখানে কিছু উলঙ্গ দৃশ্য আছে তাহলে পয়সা পাঠাতে হবে। ভালো নাম কি যেন? অভিপ্সা খুব ভালো পাঠ করেছে মনে হচ্ছে আমার। অপাদির সাথে ঝগড়া করছো তার মেয়ে হয়ে, ঠিক আছে, কিংবা অঞ্জন দার সামনে তুমি দাঁড়িয়ে আছো, কিংবা শিলুদাউনি করে বকছে, ওটা তুমি নিতে পারছো। তো সেই জায়গাটাও এত সুন্দর ও পুরোটা সামলেছে। যেগুলো তুমি বলো না লাগছে, লাগুক, ঠিক যেই পয়েন্টে ওটা এসছে ট্রেলারটা, ওটা না খুব হিটিং লেগেছে আমার। সিনেমাতে যদি তুমি একটা বড় জিনিস ভেবে যখন এসছে, তখন তাকে বাকি জিনিসগুলো বড় বড় ভাবতে হবে। এই যে এত মোবাইল ব্যবহার বলো, এই সোশ্যাল মিডিয়া বলো, দেখ একটা জিনিস কি বলতো, এখনকার বাচ্চাদের না চয়েস দেওয়া হয়, কি খাবি রে। ফিল্মটার মধ্যে না একটা ইন্টেন্সিটি আছে। এইটুকু যে পারলাম যে বাবা মার সাথে সময় দিচ্ছি। ধরো আমাদের ট্রেলারের যে লাস্ট যে ডায়লগটা, যে আপনি সময়কে গুরুত্ব দেবেন নাকি গুরুত্বগুলোকে সময় দেবেন। হ্যালো এন্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। নর্মাল যে পডকাস্ট আমার হয় সেরকম পডকাস্ট নয় আজকে একটা আড্ডা বলা যেতে পারে। এটা যেরকম আমাদের সোল কানেকশন আড্ডা আছে ওরকম টাইপেরই একটা আড্ডা, কিন্তু তার একটা স্পেসিফিক কারণ আছে। সেটা হলো 1 মে প্রত্যাবর্তন বলে একটি সিনেমা রিলিজ করছে, এবং সবচেয়ে বড় কথা সেই ছবিটি বানিয়েছে আমার এক বহু পুরনো বন্ধু, এবং খুবই পার্সোনাল একটা কানেকশন আছে এই ছবিটার সঙ্গে। আরো একটা বড় কথা আছে, ছবিটাতে ছোট্ট একটু অল্প হলেও আমি আছি। সো আজকে আমার সঙ্গে কারা কারা আছেন সেটা পরিচয় করে দিই। সমর্পণ সেনগুপ্ত, পরিচালক প্রত্যাবর্তনের, অপরাজিতা আঢ্য এবং শিলাজিৎ মজুমদার। এই হলো প্রত্যাবর্তনের দুজন কাস্ট এবং পরিচালক। সো ওয়েলকাম টু সোল কানেকশন আড্ডা। কেমন আছো? 3জন কাস্ট, একজনে তোর কথা শুনে মনে হচ্ছে কি নেপো শোনাচ্ছে। নেপো? হ্যাঁ, মানে একটা নেপোটিজম লাগছে। আমার এতদিনের বন্ধু, সেই জন্য আমি আলাদা করে একটা স্পেশাল শো করছি। তো করো না। যদি আমরা হতাম তখন তো আমি সমর্পণের মতো তোরা তো বন্ধু হতাম না, তাহলে পডকাস্টটা পেতাম না। এটা কি ধরনের কথা? এটা বিং ট্রু শিলাজিৎ, একদম কারেক্ট। আমরা অল্প নেপো দিকে গিয়েও গেলাম না, ওইটা ছুটছি না, আমরা সাইড দিয়ে চলে। তো ফাইনালি বলো কেমন, সমর্পণকে দিয়ে শুরু করি। কেমন লাগছে বল প্রথমে? দারুণ লাগছে, অসাধারণ, মানে কিছু না ফিল করতে পারছি না, গুলিয়ে গেছে না? দারুণ, মানে কি কোথাও ব্যথা হচ্ছে? হ্যাঁ, চিনচিনে ব্যথা একটা বুকের বাঁদিকে, অনেক দূরে, এখন অন্য কোথাও, এখন না, মানে বুঝে উঠতে পারছি না, অ্যাকশন রেন্ডন অব্দি যেতে পারছে না ব্যথাটা। জানি খুব ব্যথাটা হবে কোনোদিন, কিন্তু দারুণ লাগছে। এবং স্পেশালি প্রচন্ড, মানে একটা লাভলি চাইল্ডের মতো লাগছে। কারণ আমার প্রতিটা কাস্ট, মানে আমি কেন বলে দিলাম, প্রত্যেক এজগুলো আমি বোঝাচ্ছি। হ্যাঁ, তো শিলুদা, অপাদি, অঞ্জনদা, রূপাদি, কনিনিকা, খরাজদা এবং আরও অনেকে, তো সবার থেকে একটা অদ্ভুত প্যাম্পার্ড চাইল্ড আমি। সো আই এম ভেরি মাচ লাকি যে এই সব কটা লোককে, এবং এই যে ওই লোকটি যার সাথে আমার বহু বছরের একটা সম্পর্ক, 14 বছর, 14 বছর, 2012 তো আজকে 2026, ভালো লাগছে, দারুণ লাগছে। বেশ। শিলুদা, অপাদি, তোমাদের দুজনকে জিজ্ঞেস করি, প্রথম যখন ছবিটা নিয়ে এসেছিল কি মনে হচ্ছিল? শুনেছিলে স্ক্রিপ্টটা প্রথম শুনেছিলে না কি হয়েছিল প্রথমে? না ও তো ভীষণ চালাক, ও তো জানে না করে দেবো আমি, করবো না। ও তো এমন একটা লোককে দিয়ে বলিয়েছে, মানে ইন্ডাস্ট্রিতে দুটো লোককে আমি কোনোদিন কোনো কিছুতে না বলতে পারি না, আর না বলতে গেলেও আমাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয় ভয়তে। এক হচ্ছে শান্তি দাদা, শান্তিলাল মুখার্জি, আরেক হচ্ছে খরাজ মুখার্জি। খরাজদাকে দিয়ে বলিয়েছে, তো আমি বলেছি যে ঠিক আছে। এবার ও আমাকে ফোন করেছে, বললাম ঠিক আছে বাড়িতে এসো। এবার বাড়িতে যখন এসেছে, যখন গল্পটা বলেছে, গল্পটা তখন ওর ছেদরে এরকম ছড়িয়ে আছে গল্পটার মাথা মুন্ডু সমস্ত কিছু এরকম ছড়িয়ে আছে। যাই হোক, ওকে আমি সময় দিয়েছি, হ্যাঁ। তারপরে আমি বলেছি এরকম বলে আমি তোমাকে স্ক্রিপ্টটা দিয়ে যাবো। কদিন পরে দিয়েছিলি না স্ক্রিপ্টটা? হ্যাঁ, এরকম পরে স্ক্রিপ্টটা দিয়ে গেছে। স্ক্রিপ্টের মতো আছে, আমি আমার মতো আছি। পড়েনি কিন্তু, আচ্ছা পড়িনি। আচ্ছা, পড়িনি।
তারপরে আবার কিছুদিন পরে ফোন করেছে, দিদি স্ক্রিপ্টটা পড়লে? আমি না রে বাবু এখনো পড়ে উঠতে পারিনি, দাঁড়া 2টো ছবি চলছে শেষ করে নি তারপরে পড়বো। আবার তারপরে ফোন, ও ভীষণ নাছোড়বান্ধব, থেকেই হয় আমাকে ফোন করে, না হলে মনোজকে ফোন করে। এবং মনোজ আমাকে বলে এই ছবিটা কিন্তু করতে হবে, খরাজদা বলে দিয়েছে, আর সমর্পণদা বারবার ফোন করছে, তুমি কিন্তু স্ক্রিপ্টটা পড়ে নাও। রোজই মনোজ একবার করে বলে, আমার যে ম্যানেজার। তো যাই হোক, আমি যখন স্ক্রিপ্টটা পড়লাম তখন আমার কতগুলো জায়গায় একটু কনফিউশন ছিল, সেটা আমি ওকে বললাম, কিন্তু আমার খুব ভালো লাগলো। কারণ ভালো লাগলো কি, ছবিটায় হাতি ঘোড়া বিশাল কিচ্ছু নেই, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার ছবিটা খুব স্পষ্ট, এটা আমার খুব ভালো লেগেছে। তারপর তো ওর সঙ্গে কথা হলো, লুকসেট হলো, এ হলো, আমার তোমার ক্ষেত্রে কি হয়েছে? আমাকে তো পুরো মানে ওই মাফিয়ারা যেমন কল করে ওই রকম কল। ওরা আগে কারোর সাথে কথা বলেছিল, যা ভেবেছিল এগুলো কিন্তু আমি বলিনি। হ্যাঁ, বাজারে খবর। যাক, এটা মজা করে বলা, কারণ এরকম আমাদের ছবিতে বহু ঘটনা এরকম ঘটে যখন একজন এরকম, তো দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। ফাইনালি সে করে ওই জন্য নিওনা কিন্তু পাগলা, নিওনা কিন্তু পাগলা, এই 4-5টা পাগল সামলাতে গিয়ে তুই কিন্তু প্রথম ছবিতে পাগল হয়ে যাবি। আমাকে যেদিন বলছে আমরা আজকে শিলুদার বাড়ি যাবো, সেদিন আমার বাড়িতে গিয়েছে, সেদিন আমি চরম অসুস্থ। আবার বলছে শিলাদা, বলছে আলে ভাই নিও না, এতগুলো পাগল নিয়ে তোমরা কিন্তু সামলাতে পারবে না। তোমাকে ফোন করেছে? অনির্বাণ ফোন করে, আমি ঢুকছি রাত্রেবেলা, ঢুকছি মানে সব ছোটবেলা আমরা 80s এরকম শুনেছি, তোর এলাকায় ঢুকছি কিন্তু সামলে না, ওরকম টাইপের। তো রাত্রে আমি বলছি, আমি এখন না তোমাকে আজকে রাতে কথা বলতেই হবে। আজকে রাতে আমি বলতে পারবো না, আমি দেখ এরকম কি একটা ছিল সেদিনকে করে বাড়ি ফিরলাম, মানে এরপরে রাত্রি 10টা পরে, 10টা, 10:30, 11টা, 11:30, এটা তো এ করা যাবে না, জানে মোটামুটি তো আমি লেটে রাতে এ করি, তোমার অসুবিধাটা কোথায়? না আমার অসুবিধা তোকে কেন বলবো, আমি বলছি আমি হবে না, তোমার কি কথাবার্তা, না তোমাকে করতে হবে, আমি নিয়ে যাচ্ছি। সমর্পণ কেন? কে সমর্পণ? বলছে ডিরেক্টর, আমি আরো দুজনে মিলে আমরা স্ক্রিপ্ট লিখেছি, আমরা করো, তুই শোনো করো। ওই রাত্রে এসে আমাকে দুজনে মিলে ধরে সমস্ত কিছু করে, অভিজিৎ সেদিন এসেছিল না, প্রথম দিন অভিজিৎ আসেনি, তারপর একদিন এলো। তো প্রথম যখন শুনলে তখন কি মনে হলো? প্রথমে তো আমাকে জাস্ট গল্পটা আমি বেসিক্যালি যেটা চিন্তা করছিলাম সেটা হচ্ছে, ও যেহেতু দুটো এজ দেখাবে বলছে, সেই এজ দুটো আমি জানি না, ওর ওপরে বিশ্বাস করতে হয়েছে। তো আমি বলছি যে কী করে ডিফারেন্সটা দেখাবি ওই বয়সের মধ্যে ওটা, কারণ খুব যত্ন না নিয়ে এটা করলে তো এজ ডিফারেন্সটা বোঝানো খুব ডিফিকাল্ট। একটা বয়সের পর সবারই দেখ 40-এর পর থেকে 40, 50, 55 পর্যন্ত দেখে মনে হয় একই আছে, একই দেখতে থাকে। সেখানেও একটু ডিফারেন্স ক্রিয়েট করা কিছু, ওর সেরকমভাবে ভেবেছিল যে যে জিনিসগুলো বদলায়, ছোট ছোট জিনিস পর্যন্ত, একটা চশমার ফ্রেম হোক, তাদের স্টাইল, যে জামাকাপড় পরছে, যেটা যখন ও ডাক্তার হয়ে একটা সরকারি এখানে চাকরি করছে, দেন হি বিকেম মানে টপ নচ সার্জন, তো ন্যাচারালি তার একটা রিফ্লেকশন হয় দ্যাট ওয়ে। এবং কস্টিউম প্ল্যানিংও খুব ভালো ভালো করেছে, খুব ভালো। আমি গেড়ি দিয়েছি দুটো সেট জামা, এই আমাকেও দিয়েছে, মানে এত ভালো লাগছে ওটা না করা গেল না। এই করে ব্যাপারটা শুরু হয়েছে, এই করে শুরু হলো বেশ। একটা ছবি যখন মানে শুরু হয় তখন তার বিভিন্ন রকম মোটিভেশন থাকে একজন অভিনেতার, যে তুমি যেটা বললে যে আজকের দিনের জন্য এটা খুব রেলেভেন্ট। তো তোমার ক্ষেত্রে কি সেরকম কোনো মোটিভেশন কাজ করছে না, গল্পটা এরকম, বা কোনো কিছু একটা স্পেসিফিক এইটা করতে খুব মানে ইয়ে লাগে? আমার শিলুদা তুমি এত ভাবো, বলতে যাচ্ছি সেটা বলতে যাচ্ছি। আমাকে মোটিভেশন, আমার যেদিনকে আমি মিট করলাম প্রডিউসারকে, হ্যাঁ, আমি সেদিন মোটিভেশন পেয়ে এই টাকাটা রাজি। আমাকে প্রথমে একটুখানি প্রডিউসার খুব সফট, এবং প্রথমে একটুখানি গাই করছে, দেখুন না, আমি বললাম না তুমি আমার কাছে শোনো, যেভাবে ছবিটা করতে গেছো, যা দিন বলেছো, এতে এই টাকাটা তুমি আমাকে কমিও না। হ্যাঁ, আই ওয়াজ সো হ্যাপি, আই ওয়াজ সো মোটিভেটেড। আমি তারপরে মানে ছবিটা নিয়ে চিন্তা করি,
মানে কি অবস্থা, মানে সত্যি কথা আমি বলছি, সত্যি কথা বলছি, বিশ্বাস কর। মানে এটা হলো Ruthless ছাড়া বাকি সব জায়গায় ruthless একটা ভালো লাগে truth, না। ঠিক আছে? মানে এবং এই প্রথম আমি একজন মানে আমার প্রোটাগনিস্টকে দেখলাম যে যাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম অনির্বাণকে দিয়ে সিন্ধুকে জিজ্ঞেস করতে করবে কিনা, এমনি ওভার ফোন, তখনও গল্প টল্প হয়নি কিছু, হ্যাঁ যদি পয়সা দেয়, যদি ফ্রি দেয়, এইটা যদি মানে কারণ একটা কন্ডিশন হতে পারে, এটা আমার যুক্তি আছে, ঠিক আছে না? আমার একটা যুক্তি আছে। দেখ আমি নতুন ডিরেক্টরের কাজ করছি, এবার সে করছে, সে অনেক আশা নিয়ে এসছে, যারা যারাই কাজ করতে আছেন প্রত্যেকেই একটা ভেবে আসেন যে ভালো কাজ করছি, অন্যরকম কাজ করব, তবে তো সেইটা ভেবেছে। একজন প্রডিউসার সেটাকে ব্যাকআপ দেওয়ার কথা ভেবেছেন, আমার টিম ইজ রেডি, যেটা দুটো দরকার, ডিরেকশন টিম অ্যান্ড প্রডিউসার টিম, এরা দুজন রেডি। এবার যদি নতুন পরিচালক হয় বা যেই হোক, আমি তাকে তার ছবিটা প্রথম স্ক্রিপ্ট অবস্থা দেখতে, আমি জানি না অপা পারবে কিনা, আমরা পোটেনশিয়াল পসিবল বুঝতে পারি, কিন্তু ছবিটা ফাইনালি তৈরি হবে কিছু সেটা আমার পক্ষে সম্ভব না। তো আমাদের ইয়ারস্টিকটা কি, আমার ক্ষেত্রে সেটা হয়, এবং এটা একটা ভালো যে যেখানে না অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পয়সা নিয়ে কোনো রকম চাপ দেওয়া হয় না, যেখানে বা অন্যান্য জিনিস, ধর একটা ক্যামেরা লাগবে, এই ক্যামেরাটা ছবিটা শ্যুট করার কথা ভেবেছে, সেই ক্যামেরাটা নিয়ে যদি প্রডিউসার বলে না এখানে 200 টাকা কম, ওই ছবির কম্প্রোমাইজ শুরু হয়ে গেল। আই এম ব্লেসড। এবং এইটা ক্ষেত্রে ধর অপাকে চাই, এবার অপা একটা তার রেমুনারেশন বলবে, এবার সেই রেমুনারেশনটা বলার যদি প্রডিউসার অপার জন্য অলরেডি একটা বাজেট ঠিক করে রেখে এসে বলে যে আমাকে এটা অপা তো আপনাকে করতে হবে, আমার মনে হয় না অপা ছবিটা কোনোদিন করবে। ঠিক, একদমই। যে তুমি আমার বাজেটটা ভেবে আসবে কেন, তুমি আমার কাছ থেকে শুনে ম্যাক্সিমাম বলতে পারো যে দাদা একটু কমান বা কিছু, এতটা পারছি না, হ্যাঁ একদমই ঠিক, কত পারো, কিন্তু তুমি ভেবে এসে বলতে পারো না। সো দ্যাট ওয়ে আমার ইয়ার্ডস্টিকটা হচ্ছে যে টাকা খরচা করতে, সিনেমা বিশেষ করে সিনেমাতে যদি তুমি কেউ যদি সিনেমা করে একটা বড় জিনিস ভেবে যখন এসছে, তখন তাকে বাকি জিনিসগুলো বড় বড় ভাবতে হয়, তখন বাকি জিনিসগুলো বড় বড় ভাবতে হয়। তাহলে বড় না ভাবলে ছবিটার বড় জায়গা যায় না, তাহলে অত বড় জায়গাটা নিয়ে করবো কেন, কিন্তু সবই ছোট করে দেবো, এইটুকুটু করে দেবো, তাহলে অত বড় জায়গাটা করার তো দরকার নেই, অত মোবাইলের সাইজের হয়ে যাচ্ছে, একদম তাই, একদম। সেটার জন্য আমার ওইটা প্রথমে থাকে যে বাবা না আমার টাকাটা দিয়ে দেবা, তুই তোর ছবি ভালো হোক খারাপ হোক আমাকে যা বলবি তাই করব আমি, ডিরেক্টর তো স্যার না, ওখানে কোনো তর্ক নেই। হ্যাঁ যদি আমি দেখি যে ওখানে কিছু উলঙ্গ দৃশ্য আছে তাহলে পয়সা বাড়াতে বলবো, তাছাড়া আমি মানে এটা মাথায় রাখতে হবে, মানে পাঞ্জাবি পরা শিলাজিৎ মজুমদারের দাম আলাদা, তোয়ালে পরা শিলাজিৎ মজুমদারের দাম কিন্তু আলাদা। ওরে বাবা, যত খুলবে তত পারবে। একটা জামা আমাকে সারাক্ষণ পরিয়েছে, যখনই বাড়িতে আছে ওই পাঞ্জাবি পায়জামা, এটা নিয়ে আমার খুব, তারপর কি করেছি বলো, তারপর বাইরে যখন ডক্টর যখন আমাকে এস্টাবলিশ তখন স্যুট ফুট আনতাম হেভি পরিয়েছে, কিন্তু বাড়িতে প্রত্যেক দিন ওই পাঞ্জাবি পায়জামা, যাকে সেটাকেও ও বলছে চল করে দিয়ে না যুক্তি কাজা হয়ে যাবো না, যুক্তি তৈরি করে দেওয়া যায়, একটু বুদ্ধিমান লোক তৈরি করে দেবে। তুই আমার একটা কথা বল, এখানে তো শুধু দুজন আছে, অঞ্জনদা, রূপাদি, খরাজদা, এই সমস্ত লোকজনকে নিয়ে অলরেডি এই দুজনের কাছে তোর মানে অপাকে মাঝে মাঝে শুটিং এর মধ্যে দেখলে কি মনে হতো জানিস তো, ছবিটা হবে না, অপা শুটিং এ যে করছে ওটা মনে হবে না, হয়ে গেল আজকে শুটিং শেষ হয়ে গেল, ও কাউকে রেয়াতি করছে না, ওদিকে হচ্ছে, এবার যে পরের শটটা কি হবে, মজাটা ওখানে শট রেডি, অ্যাকশন রেডি, সব ডায়লগ ঠিক বলে দিচ্ছে, আমি ভুলে যাচ্ছি সেটাও বলে দিচ্ছে, শুয়েছে ডায়লগ বলছে শুয়েছে ও ঠিক আছে, আমি শুয়ে আছে, এবার আমার ডায়লগ ছিল আচ্ছা ভালো হয়তো, আর ওর ডায়লগ ছিল তাহলে তুমি সব কিছু ঠিক করে ভাবো, আচ্ছা ভালো, তোর হ্যান্ডেল করতে গিয়ে কি হলো, তোর শুট করতে গিয়ে হ্যান্ডেল করার থেকেও আমি তোমায় বলছি, মানে যেটা সব থেকে এই দুজনকে পাওয়ার গল্প তো তুমি শুনো, এবার বাকি দুজনকে পাওয়ার গল্প আমি হচ্ছে অর্জুন, তোমার বাবাটার গায়ে বিশ্বাসই করতে পারছি না, অর্জুনদাকে এমনি বিশ্বাস করা যায় না, কিন্তু অঞ্জনদা কাউকে কমিট করে যদি ফাট করে বলে, এবং আরেকটা ব্যাপার আছে, অঞ্জনদা যদি কোনোদিন তোকে তুই বিশ্বাস না করে যদি ঠকে যাস, মানে অঞ্জনদা বলে যে একটা জায়গায় আসবো, অঞ্জনদা এলো না, তারপরে আরো 10টা ক্যারেক্টার আছে তাদেরকে তুই কিছু বলতে পারবি, অঞ্জনদাকে তুই কিছু বলতে পারবি, বলা যায় না,
এরকম করে এসে একটা জড়িয়ে ধরবে তোকে, তোর মনে হবে কি হয়ে গেল শরীরে, একটা ব্ল্যাক ম্যাজিক, তুই হ্যাঁ অঞ্জনদা ভালো আছে, তুই ভুলেই যাবি কি প্রবলেমটা ছিল। একদম জানি আমি। অঞ্জনদা কি করছি, এ তো একজনের কথা বললাম, ও যে করছি, অঞ্জনদা করছে কি ফোনটা নিয়ে শিলাজিতে 4টে ফোন আছে, আমি শুনছি বলছি 4টে ফোন আছে শিলাজিতে, বলছে ওর সমস্ত সিগন্যাল আছে ওই জন্য ওর চিন্তা নেই, আমার একটা ফোনে কোনো সিগন্যাল নেই, কিছু নেই, শিলাজিতের পাঠ মুখস্থ আছে। আরে অঞ্জনদার মতো একটা কিচ্ছু বলছে আমি ভুলে যাচ্ছি, সব মনে রাখে, কমা কারণে মনে রাখে, আর অন্য লোকের ক্ষেত্রে কিছু বলছে ওর সব মনে আছে, আমি সব ভুলে যাচ্ছি, এই করছি। ওরে বাবা রে বাবা রে। তুই কি বলছিস আর অঞ্জনকে পাওয়ার কি? তো অঞ্জনদাকে পাওয়াটা হলো মানে রূপাদির কাছেও সেম যেমন অপাদির ব্যাপার, মানে রূপাদির কাছেও আমি যেহেতু আগে কাজ করেছিলাম রূপাদির সাথে আমি, তাই রূপাদির সাথে গিয়ে আমি প্রথমে পুরো ছবিটা নিয়ে গল্পটা বলি এবং স্ক্রিপ্টটা আমার তখন রেডি ছিল। আমি দেখলাম রূপাদিকে স্ট্রেট অফ একটা ডায়েরি বার করলেন, পুরো ক্যারেক্টারটা যা যা বৈশিষ্ট্য হতে পারে, ইভেন মানে তিনি কোন ধরনের শাড়ি পরবেন কিংবা কি পরবেন সবটা পুরো লিখে ফেললেন। লিখে ফেলার পরে মানে এই আমার হাজব্যান্ডটা কাকে ভাবছো তুমি? আমি বললাম যে একজনকে তো ভাবছি, সে তো ফোনই ধরছে না। ও আচ্ছা, অঞ্জনের কথা ভাবছো? আমি বললাম যে হ্যাঁ ঠিক। কি বলেছে তোমায়? আমি বললাম তো, আমাকে বললো যে আমি এমনি করে ক্যারেক্টার রোল করি না। আমি বললাম যে আপনি আগে শুনে দেখুন গল্পটা, তো শোনার পর যদি আপনার মনে হয় যে এটা ক্যারেক্টার রোল, তাহলে আপনি করবেন না, আপনি ছুড়ে আমাকেও ফেলে দিতে পারেন স্ক্রিপ্ট। কেন না 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 কেন আপনাকে ছুড়ে ফেলতে হবে? না বলছি একবার তো শুনুন। ঠিক আছে তুমি দাঁড়াও, চুপ করে থাকবে একদম। তো আমার সঙ্গে ট্যাক 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 ট্যাক, অঞ্জন সমর্পণ তোমার কাছে একটা গল্প নিয়ে গেছে, এত ভালো গল্পটা, আমি এতদিন ধরে ভাবছি তোমার সাথে এই ধরনের চরিত্র করব, তুমি ফোন ধরছো? না 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 আমি ভুলে গেছিলাম, কিচ্ছু বলে নি কিন্তু। হ্যাঁ তুমি একটা কাজ করবে প্লিজ, একবার আমায় ফোন করতে বলো না। কাট। আমাকে রূপাদি বললো যে তুমি একটা ফোন করো। ফোন করলাম, হ্যাঁ আসলে আমি না একদম ভুলে গেছিলাম, তুমি একটা কাজ, তুমি চলে এসো। তো আমি গেলাম অঞ্জনদার বাড়িতে যাওয়ার পর আমি পুরো ওনার স্ক্রিপ্টটা আমার পুরো মুখস্থ, মানে ডায়ালগ থেকে শুরু সবটা আমি গোটাটা আমি স্ক্রিপ্টটা পড়ে শোনাচ্ছি। আমি দেখছি ধরো তোমার জায়গায় আমি বসে আছি, তুমি আমাকে পুরো স্ক্রিপ্টটা পড়ে শোনাচ্ছি, পুরো ন্যারেট করছো, অঞ্জনদা ওই দিকে তাকিয়ে আছে। আমি ভাবছি কেসটা কি, শুনছে কিছু মানে কি, মানে শুনের পরে মানে একটা লোকের সাথে তুমি কথা বলছো আর সে ওই দিকে তাকিয়ে তুমি ভাববে কি এ প্রথমেই রিজেক্টেড, এ প্রথমেই আমাকে রিজেক্ট করে দিয়েছে। তো এই করতে করতে একটা সিকোয়েন্স আছে যখন এই বাবা ছেলের প্রথম একটা মানে যখন স্যালভেশনের পয়েন্টটা আসে, তখন আমি দেখলাম চোখটা ঠিক এখান থেকে ঠিক ফোকাসটা হালকা শিফট করে আমার দিকে এদিকে এলো। আমি বুঝলাম যে সামথিং হ্যাজ হ্যাপেন্ড। এবার তারপর শোনার পরে অদ্ভুত সব এক্সকিউজ, আমায় কেন নিচ্ছ, একে নাও তাকে নাও। আমি বললাম যে তাহলে তুমি কেন রঞ্জনা, তো তুমি করেছিলে, তুমি তাকে নিতে পারতে, সেও তো বুড়ো তুমিও বুড়ো, কি যে বলো, তাহলে তোমাকে এটা করতে হবে। তো সেখান থেকে আমার রঞ্জনদাকে পাওয়া, এবং তারপর খরাজদার সাথে যেহেতু আমি অনেক অ্যাড ফিল্মস করেছিলাম, তো খরাজদা ছিল আমার প্রথম বটবৃক্ষ, যাকে গিয়ে খরাজদা এইটা হলো গল্প, এবং খরাজদার হাতে মাংস টাংস খেয়ে পুরো গল্প টল্প শুনিয়ে পুরো দারুণ ব্যাপার। তো তারপর তো এগুলো আস্তে 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 জুড়তে থাকলো, সেখান থেকে বহু লোক জুড়লো, কোনি জুড়লো, ডক্টর কৌশিক ঘোষ উনি জুড়লেন, সবাই, তুমি, গৌরব, আর কার কার নাম, প্রচুর 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 জুড়তে তো। কাস্টিং ইজ ওয়ান অফ দ্য স্ট্রেংথ অফ দিস ফিল্ম। আরেকটা জিনিস, ট্রেলার দেখে যেটা আমার মনে হলো সেটা হলো যে ফিল্মটার মধ্যে না একটা ইন্টেন্সিটি আছে, মানে একটা যে তোমাদের একটা সিনে যেখানে আমার মানে খুব স্ট্রাইকিং লাগলো, যেখানে তুমি বলো না লাগুক, হ্যাঁ, আর ঠিক যেই পয়েন্টে ওটা এসছে, মানে পুরো ট্রেলারটা ওটা না খুব হিটিং লেগেছে আমার। ইট ওয়াজ ভেরি ইমপ্রম্পটু, যে লাগছেটা আর লাগুকটা দুটো ডায়লগই মানে খুবই ইমপ্রুভ। হ্যাঁ, তার কারণ আমি তোমায় বলছি, আমি এটা অলওয়েজ ফিল করি, যেটা মানে আমি তুমি আমরা অলওয়েজ ফিল করি যে স্ক্রিপ্টে ডায়লগ অতটাই লেখো যাতে একটা স্পেস অ্যাক্টরের কাছে থাকবে, যাতে সেটাকে তিনি তার মতো করে খেলতে পারবেন, তার মতো করে দেখাতে পারবেন। আরে তার জন্যই তো আমরা একটা নিচ্ছি, না তো আমরা দুজনেই তো অভিনয় করে দিয়ে হয়ে যেত ছবিটা। না আসলে সমর্পণ যেহেতু প্রথম ছবি করছে, ওর একটা সবকিছু নিয়ে একটা ইনসিকিউরিটি আছে, সেটা তো খুব স্বাভাবিক। তো ও প্রত্যেকটা সিন আগে ওর টিমকে নিয়ে ইম্প্রোভাইজ করেছে, নিজের মতো করে ইম্প্রোভাইজ করেছে,
সেটাকেও দেখতে চাইছে, যেটা বম্বেতেও করে। বম্বেতে কিন্তু কাউকে কেন গল্প বলা হয় না, যে পোর্শনটা যে পোর্শনটা করছে সেটা, কারণ ওদের টিম আগে ইম্প্রোভাইজ করে রেখেছে, তোমাকে খালি ওটা বসিয়ে দিতে হবে, ওটা করতে হবে। এটা খুব অসুবিধাজনক, একজন অ্যাক্টরের জন্য এটা খুব অসুবিধাজনক। ঠিক ঠিক। এবার ও আমাকে বলছে যে অপারি তোমার সিনটা, শোন তুই বিশ্বাস করে আমায় নিয়েছিস, হ্যাঁ, আর আমি ছবিটা দেখে ফেলেছি। তুই যেরকম অনেকবার ছবিটা দেখেছিস, আমি কিন্তু ছবিটা স্ক্রিপ্টটা পড়ে পুরো ছবিটা দেখে ফেলেছি। তুই আমাকে এই জায়গাটা বিশ্বাস করে ছেড়ে দে, তুই এই জায়গাটা আমাকে বিশ্বাস, তুই আমাকে বিশ্বাস করে তো পয়সা দিয়ে নিয়েছিস, সুতরাং এই জায়গাটা তুই বিশ্বাস করে, আমি চ্যালেঞ্জ করছি তোর, তুই যা ভাবছিস তার থেকে বেটার আমি তোকে দেখাবো। আর সেটা কিন্তু মানে না, এটা না আমার মনে হয় অবাধ, এটাও একটা সত্যি কথা যে একজন যখন প্রথম একটা সিনেমা তো একটা স্বপ্ন, যারা ফাইনাল স্ক্রিনে কি দেখতে পাবো, স্বাভাবিক এটাই স্বাভাবিক যে এটা না ভিতর থেকে একটা মানে একটা ওই সবসময় একটা আনরেস্ট চলে যে আমি যেটা এক্স্যাক্টলি চাইছি সেটা বেরোবে তো, এটা মনে হয় সব ক্ষেত্রেই, এটা সবার ক্ষেত্রেই হয়। বাট অবভিয়াসলি এবার তারপর ভালো অ্যাক্টরস পেলে, মানে তোমার অভিনেত্রী পেলে না, তখন কি হয় ওটা থেকেও বেটার কিছু বেরিয়ে আসে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলে আমার মনে হয়। ওই স্পেসটা অ্যাক্টরসদের দিলে ভালো হয়। একদম একদম। তবে আমাদের শুট করতে গিয়ে যেটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে দিন দিন, যেটা এই ছবিটার ক্ষেত্রে গিয়ে আরো কি বুঝলাম যে আমরা অনেকে ছিলাম তো, আমি, অপা, রূপা, অঞ্জনদা, ও, অভিজিৎ, অল আর ভেরি উইথ পিপল উইথ ইন্টেলেক্ট অ্যান্ড উইথ ইন্টারেস্টিং পিপল, প্রত্যেকেই আমাদের কথাটা। একটা জিনিস যেটা হয়ে যাচ্ছে এটা সিনেমাতে, অপা আমার সাথে হয়তো শিল বের মি আউট, যে আমরা না আগে আড্ডা মারার সময় পেতাম একটুখানি, এখন একদম একদম হেলদি আড্ডাটা একদম হয় না। ঘরে অপা, এই ঘরে আমি একটা দরজা, কিন্তু ওই যে এসে ওর কাজ শেষ করে ও যে আর লাস্ট আধ ঘন্টা পরের দিন সকালে উঠতে হবে বলে ও কি করবে, মানে আর কেদের টেনাসিটি, ডিরেক্টর আর সিনেমাটোগ্রাফার আমাদের এখানে গোপী ভবন, এই দুজনের তো কন্টিনিউয়াস দৃশ্যগুলো দেখে যেত, তো এদের লোড তো সাংঘাতিক। আমরা তো এ করছি, মাঝখানে আসছি, মেকআপ ভ্যানে বসছি, দুটো আড্ডা মারছি, ফুসফুস করছি, পেছনে লাগছি, কিন্তু ওকে তো সারাক্ষণ কাজটা তুলতে হবে, কাজটা তুলতে হবে, কাজটা তুলতে হবে। এবং শুধু তাই না, প্রত্যেকটা শটের প্ল্যানিং আর প্রচুর চাপের কেস, আর বিশেষ করে আর সবথেকে সিনেমা যতদিন মানে ছোট হয়ে গেছে, ডেজে যখন কম হয়ে গেছে, চাপটা বেড়ে গেছে, সিনেমা ডেজে যবে থেকে কম হয়ে গেছে না, তবে থেকেই আমি বলবো না ডেজে কম হয়ে গিয়ে ক্রিয়েটিভিটি নষ্ট হয়েছে, হয়নি, কিন্তু চাপ বেড়েছে, বেটার হয়েছে, কিন্তু চাপ বেড়েছে, টেকনোলজিকে ইউজ করাটা সাংঘাতিক লেভেলে, যে অ্যাক্টরদের ক্ষেত্রে চাপ বাড়ানো, মানে আমি বলছি ধরো আজকে তুমিও অনেক দিনই কাজ করছো, তোমরা দুজনেই, এই যে ধরো মানে আজকের দিনে এত যে প্রেসার, টাইম প্রেসার, অ্যাক্টর হিসাবে তোমাদের আড্ডাটা মিস করা তো আছেই, ওইটা তো একটা খুব ইম্পর্টেন্ট পার্ট বলে আমার মনে হয় একটা শুটিং এর। হ্যাঁ, মানে আমাদের কাছে ওটা খুব, আমার যখন আগের ছবি করতে গেছি আমার কাছে ওটা বেশ একটা মানে ছিল এই টিমটা, মোটামুটি আমার ছবির ওই অ্যাক্টররা সবাই মোটামুটি সব জায়গায় বলে, বোলপুরে করেছিলাম, তাতে আমরা শুট করেছিলাম খুব আনন্দ করে, আড্ডা মেরেছিলাম, খাবার খেয়েছিলাম, মজা করেছিলাম, ঘুরতে গেছিলাম, সব করেছিলাম শুটের মধ্যেই, কিন্তু কাজ কোথাও কম্প্রোমাইজ না করে। বাট আজকের দিনে অভিনেতা হিসাবে ওই যে টাইম প্রেসারটা, এটা কোথাও গিয়ে পারফরম্যান্স এফেক্ট করে। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে কি জানিস তো, আমি জীবনের 19 বছর মেগা সিরিয়াল করেছি, জীবনের 19টা বছর টানা মেগা সিরিয়াল করেছি, এবং একের সময় একসাথে একদিনে 5টা করে মেগা সিরিয়াল টেলিকাস্ট হতো, এরকম কাজ করেছি আমি, এবং 24 ঘন্টা কাজ করেছি, একটা সময় 24 ঘন্টা কাজ হতো, আমরা 24 ঘন্টা, সেটা বছরের পর বছর করে। সুতরাং আমার কাছে না প্রেশার বলে কিছু নেই, প্রেশার বলে কিছু নেই, কিন্তু মুশকিল যেটা হয়েছে এখন, এত সবার ইনসিকিউরিটি বেড়েছে যারা আমাদের সঙ্গে কাজ করে, এই যে বললাম না ভরসা রাখতে পারে না। ধর আমি রূপা দিয়ে একটা কোনো কথা বলছি, সামনে এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দাঁড়িয়ে, দিদি শর্ট রেডি, দিদি শর্ট রেডি, আমি যদি বলি দাঁড়াও একটা ইম্পর্টেন্ট কথা বলছি, দিদি প্লিজ চলো দিদি শর্ট রেডি। এবার মুশকিলটা কি হয়েছে, কমিউনিকেশন কমে গেছে অ্যাক্টরের সঙ্গে অ্যাক্টরের। আমরা যখন এক আকাশের নিচে করেছিলাম, আমরা 6.5 বছর এক আকাশের নিচে করেছিলাম, প্রত্যেকটা স্টার এক আকাশের নিচের থেকে এখন, হ্যাঁ,
কিন্তু আমাদের আর এবং 24 ঘন্টায় শুধু, কিন্তু আমাদের অদ্ভুত একটা বন্ডিং ছিল, আমরা জানতাম যে একে অপরের কি করবে। এখনো পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে, এই ইন্ডাস্ট্রি কেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে সেটা প্র্যাকটিস হয়ে গেছে যে কে কি করবে আমরা জানি। কিন্তু বাকিরা যেটা, তারা আমরা আগে কি হতো বলতো যে বড় অ্যাক্টররা যখনই অভিনয় করবে তোমরা ফ্লোরে গিয়ে বসে থাকবে দেখবে। আমরা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসেছি, ওটাই নেশা ছিল, প্যাক আপ হয়ে গেছে তারপর। কিন্তু এখন এত এই যে প্রেশারের জন্য এত লোকজন একে অপরের সঙ্গে কম কথা বলে না, কথা বললে তো আদান প্রদান হয়, কথা বললে তো কো অ্যাক্টরের সঙ্গে এই কেমিস্ট্রিটা তৈরি হয়, যে কেমিস্ট্রিটা এখন তৈরি হয় না। আমার যে তবে এটা ঠিক, আমার মনে হয় একটা জিনিস শুধু আমি অ্যাড করে দিলাম, সেটা বলো, সেটা হলো যে তার এখন ওটা তৈরি না হলেও তোমাদের যে ক্রাফটটা, সেটাই মানে অভিনেতাদের আমার মনে হয় একটা প্লাস পয়েন্ট, যে ক্রাফটটা দিয়ে ওই কেমিস্ট্রিটা কিন্তু দেখা যায় অন স্ক্রিন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমি আর খরাজ মুখার্জি যদি অভিনয় করি, কি লাগবে? আমি আর শিলুদা যদি অভিনয় করি কি লাগবে? আমি আর রনি দাদা যদি অভিনয় করি, আমি আর শাশ্বত যদি অভিনয় করি কি লাগবে? সেখানে কিছু লাগবে না, কারণ অলরেডি ইয়েটা আছে। এটা এই 30 বছর, এই জুলাই এলে 30 বছর কমপ্লিট হবে আমার অভিনয় জীবনের। 30 বছরের একটা অভ্যেস তৈরি হয়ে গেছে, একটা শিক্ষা তৈরি হয়ে গেছে। প্রথম থেকে আমাদের যেটা হয় এখানে, সেটা আমি অনেক আগের থেকে শুনছি, আমাদের যখন আর কি রোল করে যখন কত মানে অ্যানালগ ফিল্ম, তখন থেকে এ করতে করতে আজকে এই মনিটরের যুগ, 3-4টে মনিটর একসাথে দেখতে পাচ্ছি, চেক করতে পারছে ডিরেক্টর। আগে তো এটা ছিল না, তখনও ছিল না। কিন্তু দেখি একটা জিনিস দেখেছি, যেটা আগে সমস্ত টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলোকে আগে কমপ্লিট করা হয়, আলো ঠিক আছে কিনা, প্রপ ঠিক আছে কিনা, ঘর ঠিক আছে কিনা, সেট ঠিক আছে কিনা। এবার যেই ওর মধ্যে রেডি হয়ে যায় না, রেডি হওয়ার পরেই অ্যাক্ট্রেসদেরকে ধরে নেওয়া হয় এরাও রেডি। আমি যে আলোটাতে অভিনয় করছি সেই আলোটাতে যদি আমি মনিটর না করি, একবার দুবার সিনটা যদি না করি, তাহলে তো ভেতরে ঢোকার টাইম লাগবে, নাহলে রিহার্সালে কেন দরকার পড়ে। কিন্তু আমাদের কি করতে, অধিকাংশ সময় ক্রাফট বললি যেটা দেখে বোঝা যাচ্ছে না, সেটা তখন একটা ম্যাচিউরড অভিনেতা শর্ট টাইমের মধ্যে জিনিসটাকে ঠিক। এবং শুধু তাই না, সেটা এখন একটা স্কিল হিসেবে গণ্য, রাইট, দ্যাট ইজ এ, সেটা তো বটেই। আমাদের একটা দেখো, তবু এই আমার মনে হয় চলে আসছে, এটা হচ্ছে, এটা হবে। আমার মনে হয় এরকম একটা মানে আমাদের বিভিন্ন রকম তো সিচুয়েশনের মধ্যে আমরা থাকি, বাট স্টিল একটা ছবি যখন তৈরি হয় দুনিয়ার কিছু চলতে থাকে, সব কিছুর মধ্যে ফাইনালি গিয়ে যেটা তৈরি হয় ছবিটা একটা প্রাণ পায়। ছবিটা এই সবার এফোর্টে, মানে প্রত্যেকটা মানুষের এফোর্ট। সমর্পণ, তুই আমাকে সবচেয়ে আগে এটা বল যে তুই এই গল্পটাই কেন বলতে চেয়েছিস? এই গল্পটা বলতে চাওয়ার প্রধান কারণ হলো, আমার মনে হয়েছে সময়কে ধরা উচিত এখন। কারণ আজকে আমাদের জীবনে যদি সব থেকে বড় ক্রাইসিস কোনো পয়েন্ট হয়ে থাকে, সেটা না টাকা পয়সা, না বাড়ি, না রুটি কাপড়া মাকান, সেটা হলো সময়। আমাদের প্রত্যেকের, যেটা এইমাত্র এরা কথা বলছিলেন যে কারুর হাতে সময়টা নেই, সেটা শুটিংয়েও নেই, শুটিংয়ের বাইরেও নেই। আজকে একটা জিনিস যদি আমরা ভাবি যে একদম ঠিক, আজকে আমাদের একটা যে জায়গায় আমরা চলে এসেছি, আমাদের একটা শুটিং 15 দিন 16 দিনের মধ্যে করতে হয়। কিন্তু 15 দিন 16 দিনের পরও যখন স্পেস থাকে আমাদের কারোর সাথে আড্ডা মারা, গল্প করার, কতটা আমরা গল্প করতে পারছি না। তার মানে সময়টা হলো আসল একটা সমস্যা। এবার সমস্যা, সময় আর সময়ের সমস্যা দুটো ভাবতে হবে। সময়ের সমস্যা হলো যে আজকে হাতে সময় নেই। আবার সমস্যার সময়টা হলো যে এই ধরো যে সময়গুলো যেগুলো আমরা পেরিয়ে এসছি, যেটা আমি ধরো যে মানে একটু আগে আমি মানে অপাদি এটা নিয়ে কথা বলছিলাম যে আমি যেমন আমার জীবনে 3টে জেনারেশন দেখেছি, অপাদি 4টে জেনারেশন দেখেছি, তার আগে একজন মেবি 5টা দেখেছে, তার বেশি দেখা উচিত নয়। তো এই ধরো এই 3টে জেনারেশনকে যদি আমি এক জায়গায় আনতে পারি, তাহলে আমি 3টে সময়কে ধরতে পারবো। আর 3টে সময়কে ধরতে পারা মানে 3টে সময়ের আলাদা ক্রাইসিস, যদিও ক্রাইসিসগুলো সেম। কারণ ক্রাইসিস কিন্তু কখনো নতুন নয়। ঠিক। আজকে পৃথিবীতে ধরো আমরা যে শিল্প করছি, কোনো শিল্প নতুন নয়, সবটাই একটা কোনো না কোনোভাবে সেটার একটা ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তাহলে আমি যদি ধরতে হয়, তাহলে আমি সময়কে ধরবো। আর সময় যদি আমার ধরতে হয়, তাহলে সেই সময় যেমন বয়ে যাওয়া থাকে, ফিরে আসাও থাকে। তাই ফিরে আসারই গল্প হলো প্রত্যাবর্তনের গল্প। এবং এটা আমাদের প্রত্যেকের জীবনে আজকে কেন আমার প্রতিটা যারা আর্টিস্ট রয়েছেন, যারা টেকনিশিয়ানস রয়েছে, তারা আমি দেখেছি মানে অন শট যখন গান বাজছে, একজন লাইট কেয়ারটেকার সে কাঁদছে, সে কাঁদতে কাঁদতে এসে আমায় বলছে গানটা বড় ভালো হয়েছে দাদা। এটা কেন হচ্ছে?
কারণ আমি তাদের কোনো একটা পয়েন্টে, আমরা সবাই মিলে সববার কোনো একটা পয়েন্টে গিয়ে আমরা সেই পয়েন্টটাকে হালকা করে ছুঁতে পারছি। সেই ছোঁয়ার যে প্রচেষ্টা, সেটাই তো আমরা যে চেষ্টাটা করছি, এটাই তো ফিরে আসা। তাই আমার মনে হচ্ছে যে ছবি যখন হচ্ছে তাহলে এটা হোক তেমনই, যেখানে সবাই মিলে করা যাবে, সবাই মিলে একটা সময়কে ধরা যাবে। এবং সেখানে সময়ের তুই মানে তিনটে জেনারেশন বলতে, একটা হলো অঞ্জনদার উপাধির জেনারেশন, একটা হলো শিলুদা উপাধির জেনারেশন, আরেকটা হলো একদম পরের জেনারেশন, যে বাচ্চাটা মানে মিষ্টু যেটা করছে। ভালো নাম কি জানো? অভিপসা। খুব ভালো পাঠ করেছে মনে হচ্ছে আমার, মানে ট্রেলার দেখে খুবই ভালো লাগলো আমার। আমরা যখন অভিনয় করছিলাম তখনও দারুণ করে। হ্যাঁ, আমি ওর সঙ্গে যেটা করেছিলাম একটা সিনই করেছি, খুব আমার মনে হলো খুব প্রমিসিং লেগেছে। এবং সব থেকে একটা মজার ব্যাপার যেটা আমার ওকে মানে আমরা একটা লম্বা একটা আমরা রিহার্সাল করেছি, লম্বা একটা আমরা একটা গ্রুমিং চলেছে, তাতে যেটা সব থেকে আমার ওর ভালো লেগেছিল মানে ও কখনো ভয় পায় না। দ্যাট ইজ দ্য মেইন থিং। আর এত বড় বড় অভিনয় কাজ করার ভয় পেতেই পারত। তুমি অপাদির সাথে ঝগড়া করছো তার মেয়ে হয়ে, ঠিক আছে, কিংবা অঞ্জনদার সামনে তুমি দাঁড়িয়ে আছো, কিংবা শিলুদা আপনি করে বকছে, ওটা তুমি নিতে পারছো। ওখানে অনেকে নার্ভাস ব্রেকডাউন ঠিক করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। সেই জায়গাটাও এত সুন্দর ও পুরোটা সামলেছে। এবং তার সাথে আবার আরেকটা কথা, তার সাথে মানে এই জেনারেশনের কি মজা আমি তোমায় বলছি, আমাদের শুটিং এর ঠিক পরেই ওর 10th এর এক্সাম, সেটাতেও 92% পেয়েছে। সেটাতেও 90.2% পেয়েছে। মানে ভাবো জেনজি ভাবো এটা হচ্ছে জেনজি। এটা আমরা এই যে ধরো আমরা যে আঙুল তুলছি সেটা কিভাবে। আবার এখানে আরেকটা পয়েন্ট আছে, আমরা লাস্ট একটা প্রমোশনে একটা কলেজে গেছিলাম, সেখানে গিয়ে ওই মিষ্টুই একটা অদ্ভুত কথা বললো যে আমি কিন্তু তোমাদের থেকে সবার থেকে খুব ছোট, আমার বয়স 16। আমি এই ছবিটার পর আমার একটা চেঞ্জ হয়েছে, আমি তার আগে প্রচুর মোবাইল ফোন ইউজ করতাম, এখন আমি মোবাইল ফোনটা একটু কম ইউজ করি, যতটা না দরকার। স্ক্রিন টাইম কমেছে, আমি আমার বাবা মার সাথে টাইম দিচ্ছি। সো এই যে ধরো এইটুকু যে আমরা পেরেছি, দ্যাটস আ হিউজ থিং। কিন্তু আজকে এইটুকু যে পারলাম যে বাবা মার সাথে সময় দিচ্ছি। এবং ধরো আমাদের ট্রেলারের যে লাস্ট যে ডায়লগটা, যে আপনি সময়কে গুরুত্ব দেবেন নাকি গুরুত্বগুলোকে সময় দেবেন। আজকে যদি একটা 16 বছরের বাচ্চা, সেটা ভালো ডায়লগ, তো যদি 16 বছরের একটা বাচ্চা এটা বুঝে যেতে পারে, তাহলে আমরা 42 বছর বুঝবো, তাহলে সেটা 50ও বুঝবে। তোমার কি মনে হয় এই ছবিটার, এই যে তুমি বলছো যে মানে প্রথমে যখন জিজ্ঞেস করলাম তখনই বললো যে রিয়েলিটির সঙ্গে খুব কানেক্টেড, এই যে রিয়েলিটিটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কিভাবে, তুমি কিভাবে দেখো এই যে এত মোবাইল ব্যবহার বলো, এই সোশ্যাল মিডিয়া বলো, দেখ একটা জিনিস কি বলতো, আমাদের মায়েদের সঙ্গে আমাদের গ্যাপ ছিল, কিন্তু গ্যাপটা দেখানোর পদ্ধতি ছিল না। আমরা যদি বলতাম যে ভালো লাগছে না, ভালো লাগছে না আবার কি ভালো লাগছে না, যা ভালো লাগছে না বলে কথা হয় না, মেয়ে হয়ে জন্মেছে সবকিছু ভালো লাগবে এরকম বলতো আর কি। আমরা তাতেই অভ্যস্ত ছিলাম, আমাদের কোনো চয়েস ছিল না। কি খাবো, মুড়ি খেয়ে নে, ভাত আছে খেয়ে নে। এখনকার বাচ্চাদের না চয়েস দেওয়া হয়, কি খাবি রে, না আজকে এটা খাবো। আমার বাড়িতেও আমার ননদের বাচ্চা, আমাদের বাড়ির একটাই বাচ্চা, সে যখন আসে আমার ননদ জিজ্ঞাসা করে কি খাবি রে। ওদের কাছে না প্রচুর চয়েস আছে, এই জামাটা পরে যাব না। আমাদের অত জামাই ছিল না, বছরে তো দুটো জামা হতো, অপশনই নেই, পরে যাব না আবার কি। দুটো পয়লা বৈশাখে হয়তো একটা খুব সাধারণ জামা হলো, 2-3টে জামা হতো। ক্লাস 10 পর্যন্ত আমার তাই হয়েছে, তারপর যখন নিজে রোজগার করতে শিখেছি তখন কিনতে শিখেছি। সুতরাং এদের এত অপশন বেশি না, যে এর একটা স্পেস চাই। কারণ আজকে ওই যে 3 জেনারেশনের গল্প বললো, 3 জেনারেশন নিয়ে তো আমি আমার বাড়িতেই থাকি। আমার কাকা শ্বশুর, মাসি শাশুড়ি, তারা 88 বছর বয়স, আমার শাশুড়ি, তারপরে আমরা, তারপরে জেনারেশন। এতজনের মধ্যে থেকেও ওরা কোথাও একটু আলাদা হতে চায়। দেখো বাবা মা বোকা একটা বয়সে সবাই ভাবে, আমরাও ভাবতাম যে বাবা মাকে কি করে টুপি দেওয়া যায়, বাবা মা হচ্ছে সব থেকে বোকা, অথচ মা ওই বয়সটা আমরা কাটি। কিন্তু যেহেতু ওই বয়সটা আমি কাটিয়ে এসেছি, আজকে আমার সঙ্গে যখন ওদের পার্থক্য করে দেখি, তখন আমি দেখি যে ওই বয়সে ওরা যে বুদ্ধিটা খাটাতে পারতো, আমরা হয়তো পারতাম না বা চেষ্টা করতাম না বা জানা ছিল না। যেটা জানা নেই সেখানে তো বুদ্ধির প্রশ্ন ওঠে না। বুদ্ধি সেটাই খাটানো যায় যেটা জানা আছে। যে জিনিসটা জানাই নেই, আমি রসগোল্লা কোনোদিন খাইনি, সুতরাং খেলে পেট গরম হবে না, মাথা গরম হবে, তো খাটিয়ে লাভ নেই। সুতরাং এটা ওরা এত বেশি জানে যে ওরা আলাদা করে বুদ্ধি খাটায় এবং আলাদা করে একটা স্পেস চায়।
হ্যাঁ সেই স্পেসে কাউকে ঢুকতে দিতে চায় না। ঠিক, এইটাই হচ্ছে ছবিটার মূল বিষয়। এখানেও কিন্তু সেটাই দেখানো হয়েছে। আজকে বাবার দোষ, মায়ের দোষ, বাবা সময় দিতে পারে না, মা সময় দিতে পারে না, দাদু ঠাকুমা দোষ দিচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই যে জেন জি বা জেন আলফা যাই বলো না কেন, এরা যে স্পেসটা চাইছে সেটা বাবা মাও কোনোদিন ভেবে দেখেনি, কারণ বাবা মায়ের কাছেও অজানা। ওই স্পেসটা সম্পর্কে কোনো আইডিয়াই বাবা মারও নেই, অজানা, কারণ বাবা মা তো ছেলে মেয়েকে বাবার মার মতোই ভাবছে। সুতরাং ওই স্পেসটা একমাত্র তুমি উইটনেস করেই করতে পারো। ওর মধ্যে ঢুকে জড়াতেই থাকবে, বকাবকি হবে, মারামারি হবে, ছোড়াছুড়ি হবে, কিন্তু স্পেসটা যদি উইটনেস করা যায় তখন বোঝা যায় যে হ্যাঁ এইখানটা প্রবলেম হচ্ছে। তো এই জায়গাটা সমর্পণ খুব সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে, যদিও ওকে একটা রেফারেন্স তৈরি করতে হয়েছে জোর করে, যেহেতু সিনেম্যাটিক লাইসেন্সের জন্য একটা রেফারেন্স তৈরি করতে হয়েছে, কিন্তু এটা খুব ভালো দেখিয়েছে এবং আমার খুব পছন্দ হয়েছে। মানে স্ক্রিপ্টের ছবিটা না আমি যখন ডাবিং করতে দেখলাম, যদিও আমি ডাবিং এ ওকে অনেকগুলো কারেকশন করিয়েছি, কারণ আমার মনে হয়েছিল এডিটর অনেকগুলো সিম্পল জিনিস মিস করে গেছে যেটা ছবিতে খুব ম্যাজিক হয়, সেগুলো রেখেছিস। তো ছবিটা না এরকম গেছে, ছবিটা না এরাম করতে করতে যায়নি, ছবিটা এরকম যায়। এই ছবির একটা সুবিধেও আছে, যেরকম বেলা শেষে এরকম একটা ছবি, হ্যাঁ লোকে আবার অনেক সময় এরকম ছবি লোকে নেয়ও না, সেটা আমরা বলি ইট ইজ নট ফর মাস, কিন্তু ছবিটা না একটা এরকম ব্যালেন্সে গেছে, খুব সুন্দর। এবং ছবিটা দেখে না তোমার একটা পয়েন্টে গিয়ে খুব আরাম লাগবে। হ্যাঁ, একটা প্রশান্তি আছে। তার কারণ একদম প্রশান্তি, আমি এটা বলবো তার কারণ, যেটা এক্ষুনি অপাদি বললো, সারা পৃথিবীতে যদি আজকে আমরা সব থেকে বড় প্রবলেম দেখি, দ্যাট ইজ পাওয়ারের প্রজেকশন। আমার কত পাওয়ার, তোমার কত পাওয়ার, এটা সব জায়গায় চলছে। দেশ বলো, তুমি রাজ্য বলো, তুমি যাই বলো, ঘরের মধ্যেও চলছে। বাবা মা তার সন্তানকে পাওয়ার দেখাতে চাইছে, সন্তান বলছে আমি তোমার থেকে বেশি পাওয়ার, আমার হাতে এই গেজেট রয়েছে, আমার হাতে এত কটা ভ্যালিডেশন রয়েছে, এত কটা লাইক। আরে শুধু তাই না, আমি বলছি শুধু একমাত্র ছেলের, আজকালকার বাচ্চারা মা আমাদের কি মোবাইল এইটা দাও না, দ্যাটস পাওয়ার, টেকনোলজি ইজ পাওয়ার, দ্যাটস পাওয়ার। এবার ধরো সেইখানটাতে যদি আমরা বকি, মারি কিংবা পেটাই, যে বকা মারা পেটানোটা আমরা খেয়েছি, সেটা কিন্তু ইজ নট দ্য কারেক্ট ওয়ে, নেবেও না রে, না নেবেও না। এবং সেখান থেকে না, মানে আমি মানে একদম তোমাদের বলছি, এই কয়েকদিন আগে আমার যেদিনকে টিজার রিলিজ হলো, এটা প্লিজ মানে অন্যভাবে নেওয়ার জন্য বলছি না, জাস্ট এমনি বলছি, আমার নিজের এরিয়ার মধ্যে আমি একটা এমনি হঠাৎ করে একটা ঘটনা শুনতে পেলাম। সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, আমাকে একজন ফোন করলেন যে আরে সমর্পণ, তোমার যে ছবির সাবজেক্টটা, যে টিজারটা বেরিয়েছে, সেটার ঘটনা তো আমাদের কমপ্লেক্সেই ঘটেছে। ঘটনাটা এতটাই দুর্ভাগ্যজনক, একজন বাচ্চা ছেলে, সে হোল নাইট ধরে মোবাইল দেখছিল, তার মা তাকে ভোর 6টার সময় মোবাইলটা হাত থেকে ছিনিয়ে নিয়ে একটা চড় মারে, বাচ্চা ছেলেটি 19 তলার উপর থেকে জাম্প মারে। এবার ওই জায়গায় দাঁড়িয়ে মানে এরা এতটাই ফ্র্যাজাইল, এবার কি করে বলবো, কি করে বোঝাবো, বন্ধুত্ব ছাড়া উপায় নেই। মানে তুমি কোনোভাবে কোনো কিছুতে মানে চাপিয়ে দেওয়ার জায়গা নেই, তাই বন্ধুত্ব, তাই সঙ্গ দাও, সঙ্গে থেকে তাদেরকে দিয়ে করানো, আর সেটাই কিন্তু এটা সিম্পল, কিচ্ছু না, কোনো আমি বলছি মানে আমাদের ছবিটার মধ্যে কোনো প্রিচিনেস নেই। এবং এখনই বলে দিচ্ছি, আমরা কেউ বিশ্বাস করি না যে মোবাইল ছাড়া জীবন সম্ভব, আজকে ইম্পসিবল। মোবাইল একদম প্রচণ্ড অপরিহার্য জিনিস, যেটা আজকে লাগবেই, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন, সব কিছুর একটা ব্যবহার, কতটা ব্যবহার করা যায় সেটা আমায় বুঝতে হবে। আজকে আমার জ্বর হলো, আমাকে 3টে কোনো একটা প্যারাসিটামল খেতে বলেছেন, আমি সেই প্যারাসিটামলটা আমি খেয়েই গেলাম, 3টেতে কাজ হলো না, 5টা খেলাম, 5টা কাজ হলো না, 10টা খেলাম, এমনি করতে করতে একদিন কিন্তু সেই প্যারাসিটামলটা আমার শরীরে কাজ করবে না। সো এটাই। তুমি কিভাবে দেখো শিলুদা? আচ্ছা তুমি কিছু বলছিলে, বলো। না আমি এই সাবজেক্টের রিলেটেড একটা কথা বলছি, যে আমি না, আমার এক বন্ধু আছে, তার সঙ্গে আলাপ না হলে আমি বুঝতে পারতাম না যে এত মানুষ অ্যাডিক্টেড, এত মানুষ নেশা করে। তার একটা রিহ্যাব আছে, এবার ও নিজেও রিকভারি অ্যাডিক্ট, আমারই বয়সী, আমার থেকে 1 বছরের বড়। তো আমি যখন বলি যে তুমি কেন করেছিলে, তুমি কেন এই অ্যাডিকশনের, তোমার এত ভালো ফ্যামিলি, বাবা মা এত ভালো, এত প্যাম্পার চাইল্ড, তুমি যেটা চেয়েছো সেটাই জীবনে পেয়েছো, কোনো কিছু না পাওয়া নেই, তাহলে তুমি কেন, কোন না পাওয়া থেকে তুমি এই অ্যাডিকশনের পথে গিয়েছিলে এবং এত ধরনের অন্যায় করেছো? তখন তার বক্তব্য হচ্ছে যে আমার সঞ্জয় দত্ত হচ্ছে ছোটবেলা থেকে ইন্সপিরেশন।
আমার সঞ্জয় দত্ত হচ্ছে আমার ইন্সপিরেশন, এবং সঞ্জয় দত্তকে নকল করতে করতে ওরকম ভাবতে ভাবতে আমি এইটার মধ্যে ঢুকি। তারপরে একটা সময় দেখি আমি এত ভেতরে ঢুকে গেছি, আমার ব্রেনটাই হ্যাক করে নেয় আমার নেশা, এবং তার পরিপ্রেক্ষিতে আমি এটা করেছি। এবং একটা রিহ্যাবে থাকতে 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 আমি রিয়েলাইজ করি, এবং আমি আজকে 18 বছর ক্লিন আছি। এবার ওর রিহ্যাবে যেসব ছেলেরা আসে, আমি যখন যাই কোনো সময়, প্রত্যেকটা ছেলে খুব প্রমিনেন্ট ছেলে, হ্যাঁ, আমি যখন তাদেরকে জিজ্ঞাসা, এর তো একটা ব্যাখ্যা আছে বলতে পারলো আমাদের জেনারেশনে, এদেরকে আমি যখন জিজ্ঞাসা করি যে বাবা কেন এরকম করছো এখন, কারোর কাছে না কোনো এক্সপ্লানেশন নেই যে কেন, কোনো উত্তর নেই যে কেন করে। তোমার বাবা মা খারাপ, তোমাকে বাড়ি থেকে মেরেছে, তোমাকে স্কুলে ডিপ্রাইভ করেছে, তোমার এই হয়েছে, তো না, কারোর সব কোনো সময় উত্তর গুলো নেই, দরকারও পড়ে না, কোনো উত্তর নেই। ঠিক কথা। অ্যাকচুয়ালি বঞ্চিত হওয়ার বা কিছু সুতরাং ডিপ্রেশন থেকে এটা এই যে করে না, আমাদের না। ছবির সাবজেক্টও কিন্তু এটাই, যে বলছে বাবা তুমি আমাকে সময় দাওনি, একটা জায়গায় বলেছে না বাবা আমি তোমাকে চেয়েছিলাম, কিন্তু সেটাও কিন্তু কোনো কারণ নয়। রাইট, অ্যাকচুয়ালি হয়তো সেটা কোনো কি কারণ চায় সেটা হয়তো তারা এখন Exactly. আমরাই জানি না। আমরাও জানি না। এত বছর বয়স হওয়ার পরে কি চাইছে না কাছে আমার ছেলে বা আমার থেকে ছোটরা যারা বা আমার বাবা, আমরা এখনো জানি না। আমরা তো এই রহস্যের জীবনটাই কাটাচ্ছি, সব উত্তর তো আমাদের নিজেদের কাছে না, নেই তো, থাকতে পারেন না, তা নাহলে উত্তর খোঁজা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তবে যেমন খুব স্ট্রংলি যেটা সমর্পণ বললো সেটা খুব বোঝার ব্যাপার, যেটা হচ্ছে যে ওয়ান থিং খুব পরিষ্কার, যে তো আজকের ডেটে মোবাইলকে গালি দিয়ে কোনো লাভ নেই। না, একদম মোবাইলটা তোমার দরকার, আমার দরকার, আমি সবার ওকে দরকার। বললে ওকে বলবো যে তুই কেন করছিস, তারপর আমি খানিক সময় দেখবো আমি করছি, ওটা না। কিন্তু এবারে ইউজটা, আমি আবারও বলছি, টেলিভিশন যখন এসেছিল তখন আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে টেলিভিশন নেব না ভাবা হয়েছিল, ছেলের মেয়ের পরীক্ষা ঠিক। পড়াশোনা নষ্ট হয় বলে। কিন্তু পাড়ায় গিয়ে দেখেছে, তারপরে কি হয়েছে, তারপর তারা আমি পাড়ায় গিয়ে পাশের বাড়ি গেছি, এই কেবল কানেকশন কেটে দেওয়া হবে, মাধ্যমিকের আগে কেবল এটা তো মানে এটা সবচেয়ে কমন। এগুলো অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো যেগুলো হচ্ছে, এটা আসলে ওই ও বলেছে ম্যানিফেস্টেশনটা আলাদা, ক্রাইসিসটা অ্যাকচুয়ালি আলাদা জায়গা। আজকে মোবাইল বলে মোবাইলটা নিয়ে বুঝতে পারছি, ঠিক আছে। আমি তো বুধ হয়ে কম্পিউটার নিয়ে বসে থাকতাম, হ্যাঁ কি খেলছি সারাক্ষণ হার্টস খেলে যাচ্ছি, হার্টস খেলে যাচ্ছি, হার্টস খেলে যাচ্ছি। এত একটা বুড়ো একটা লোক বসে বসে হার্টস খেলে। এখনো আমি শুতে যাওয়ার আগে, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আমি ব্রিজ খেলি রোবটদের সাথে, খেলছি, হাইরে যাচ্ছি, রেগে যাচ্ছি, খেললাম কেন, জিততে হবে। তোমার ডোপামিন সিক্রেশন তাহলে হচ্ছে, ঠিক, তোমার ডোপামিন সিক্রেশন হচ্ছে, শিলুদা শোনো, ঢুকে যাচ্ছ। শিলুদা শোনো, আমার ফোনে না কোনো গেম নেই, আমি অত বুঝিও না। তো আমার বন্ধুর ফোনে গেম আছে জানো তো, সেটা এই কি বলে বল, ডুং ডুং করে ক্যান্ডি ক্রাশ আমি খেলছি, হ্যাঁ, খেলে 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 আমি অনেকটা গেছি, গিয়ে আর কিছুতেই পেরোতে পারছি না, 20 টাকা চাইছি লাইভ কেনার জন্য 20 টাকা। এবার যে রিকভারি অ্যাডিক্ট তার কথা, ওরা তো এসবে সিদ্ধ হস্ত, বুঝতে পেরেছো, ওরা তো মোবাইল ডিটক্সও করায়। এবার ওকে বলছে তুমি আর খেলবে না আমার থেকে, না আমাকে 20 টাকা প্লিজ ভরে দাও। আমার ইচ্ছে, আমি 20 টাকার জন্য ওর কাছে বলে 20 টাকা ভরে দেবো, আমি আনইনস্টল করে দেবো বলে আনইনস্টল। এইখানে একটা জিনিস মানে আমি হঠাৎ করে শুনলাম যে মোবাইল ডিটক্স, হ্যাঁ মোবাইল ডিটক্স, এটা তো সারা পৃথিবীতে খুব পপুলার। মানে তাহলে কেন দরকার? আচ্ছা, এখানে একটা জিনিস, একটা ইনফরমেশন দিই। আমি একটা রিসেন্ট বেশ কিছু মানে বিভিন্ন রকম এই জেনারেশনের সঙ্গে আমি চেষ্টা করি ওদের সঙ্গে একটু কথা বলার, বোঝার, কারণ আমার মনে হয় তাতে একটু কম তাড়াতাড়ি বুড়ো হবে। সিম্পল, এতটুকুই সিম্পল কথা। আমি ওদের কাছ থেকে 2-3টে জিনিস পাই। প্রথম কথা হলো, ওরা রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে ওদের মধ্যে এই যে মোবাইল এডিকশন যেটাকে বলে, যে মোবাইলেই সারাক্ষণ আছে, এটার থেকে আমি কয়েকজনকে দেখলাম, মানে ধরো 3 জনের কথা বলতে পারি আমি, 3 জন একদম স্পেসিফিক, যাদের বয়স হলো 16, 18, আরেকজনের বয়স বোধ হয় 15 একটু বেশি। তারা কিন্তু মোবাইলে শুধু কমিউনিকেশন ছাড়া অন্য কিছু করছে না, মানে তারা গেম খেলছে না, হ্যাঁ হোয়াটসঅ্যাপে শুধু কথা বলছে, গ্রুপ আছে অনেক ওদের নিজেদের বন্ধু বান্ধবের যে গ্রুপটা আমরা এমনি আড্ডা মারতাম, ওরা হোয়াটসঅ্যাপে আড্ডা মারতাম। তাছাড়া আরেকটা রিপোর্টের মধ্যে দেখলাম, ফার্স্ট পোস্ট বলে একটা ইয়ে আছে, কোম্পানি আছে নিউজ, তাদের একটা রিপোর্ট দেখলাম, সেটা হলো জেনজি আজকাল সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাওয়ার, পৃথিবী জুড়ে কিছু স্পেসিফিক্যালি ইউরোপের দিকে যে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। তার কারণ তাদের মনে হচ্ছে যে যা হচ্ছে সেগুলো বেশিরভাগই ফেক। হ্যাঁ সেটা তো সত্যি, সন্দেহ হওয়া খুব স্বাভাবিক। এবার তুমি ভাবো যে একটা
একটা ইয়াং মাইন্ড যে বড় হচ্ছে, সে একটা পয়েন্টে যদি এটা রিয়েলাইজ করে ফেলে যে এই পৃথিবীটা ফেক, তাহলে কিন্তু আশার আলো আছে, তাই না? আরেকটা জিনিসের কথা যেটা খুবই ইম্পর্টেন্টলি বুঝলাম, এটা হলো আরো বেশি সরে যাওয়ার একটা কারণ হলো তারা দেখছে যখন এআই কন্টেন্টস খুব হচ্ছে আজকাল, তারা এআই কন্টেন্টসকে কমপ্লিটলি রিজেক্ট করে দিচ্ছে। রিজেক্ট মানে আমি দেখবোই না, সেটা স্কুলও করছে। হ্যাঁ, সেটা স্কুলও করে, স্কুলও এআই কন্টেন্ট হলে রিজেক্ট করে দেয়। হ্যাঁ, এবং এটা ঘটনা হলো এই, মানে আমি বলছি যে তাহলে বোধহয় আমার ওই যে মানে আমরা অনেক সময় ভাবি না সব গেল গেল গেল, না না, তা হয় আলটিমেটলি কিন্তু হিউম্যানিটি, মনুষ্যত্ব আলটিমেটলি কিন্তু খুঁজে নেবে নিজের রাস্তা। হ্যাঁ, সে তো ফিরবেই, সে তো ফিরবেই। কিন্তু এখানে আমি তোমায় বলছি একটা জিনিস, ধরো এই বাচ্চাগুলোকে যে আমরা শুধু দোষ দিচ্ছি না, তাতে আমাদের বাবা মারও একটু দোষ আছে। কেন দোষ আছে আমি তোমায় বলছি, যেটা একটা প্রচণ্ড কথা এখন উঠে আসছে এবং যেটা আগামী দিনে একটা প্যান্ডেমিক বলে হয়ে যেতেও পারে যদি এখন থেকে না আমরা শুধরে যাই, দ্যাট ইজ ভার্চুয়াল অটিজম। আমার বাচ্চা খাচ্ছে না, তাকে মোবাইল নিয়ে আমি খাওয়াচ্ছি। আমার বাচ্চাকে নিয়ে আমি রেস্টুরেন্টে, আমার ক্ষেত্রেও হয়েছে, আমরা একসময় করতাম যে আমরা চায়না টাউনে খেতে গেছি, আমার মেয়ে কি করবে, হাতে ফোনটা দিই, সে ফোনটা নিয়ে করে রয়েছে, তার মধ্যে আমরা খুব একদম পুরো একদম ক্লিন, কোনো আনন্দ, কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। তো আমাদের যিনি ডক্টর পল্লব পডকাস্টে এসেছে, হ্যাঁ, তো উনি একদিন বললেন হঠাৎ করে আত্রেই যায়, গিয়ে জিজ্ঞেস করে যে সার্জেন না প্রচণ্ড এই বয়সেই খুব 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 অ্যাঙ্গার ওর মধ্যে, একটু চেঁচামেচি করছে, কেন? স্ট্রেট আপ ডাক্তারবাবু বলেন যে আত্রি তুমি কি ওকে ফোন দিয়ে খাওয়াও? আত্রি বলে যে হ্যাঁ, মানে খাওয়ার জন্য তো মাঝে মাঝে দিতে হয়, ওটা বন্ধ করে দাও, 0 স্ক্রিন টাইম। এবং আমি তোমায় বলছি, আমি মানে এটা আমি সবাইকে বলছি কারণ এটা একটা মানে বিশাল বড় ব্যাপার, যেটাতে আমার উপকার হয়েছে। দেখবেন আমাদের এখন মাঝে মধ্যেই মনে হয় যে আমার বাচ্চা কথা বলছে না, আমার বাচ্চা আমার সাথে কমিউনিকেট করছে না, কি এটা অদ্ভুত একটা অন্য জগতে রয়েছে। মোবাইলটা বন্ধ করুন, স্ক্রিন টাইমটা বন্ধ করুন, বাচ্চাদের ক্ষেত্রে 7টা দিন সময় দিন, 7টা দিন কিন্তু ওদের যা যা বাঁদরামো সেগুলো মেনে নিতে হবে। কিন্তু ওই সময়টা অসুবিধা হবে, ওই মানে তখন তো রেকটিফিকেশন চলছে, তখন তো ডিটক্স চলছে। কিন্তু তারপর যখন আমার মেয়ে আমার এই ছবির 8খানা গানে 8খানা গান মুখস্থ হবে, 4 বছরের একটা মেয়ে যে আজ থেকে 3 মাস 4 মাস আগে কথা বলতো না, কিন্তু বড় বাচ্চারা শুনবে না রে সমর্পণ, বাড়ি থেকে পালিয়ে যাবে, দেরি হয়ে গেছে, সেটা দেরি হয়েছে এবং তার জন্য আমাদের বোঝাতে হবে। থেকে একটা ঝামেলা আমাদের এখানে আছে, আমি জানি না বিশ্বের অন্য জায়গা তো নিশ্চয়ই আছে, মানুষই তো সব আমরা চতুর্দিকে, সেটা হচ্ছে আমরা না বাচ্চাদেরকে ছোটবেলা থেকে, আমাদেরকেও করেছে, কি করতে হবে না সেগুলো শোনা বলা হয়েছে। করো না, এটাই হাত দিও না, ওটা হাত দিও না, আমাকে এখনো বলা হয়, তার মানে আমি বাচ্চাই আছি বলা। হ্যাঁ, তুই বাচ্চা শুধু না, মানে আমাদেরকে কেউ বলবে না তুই ওটা কর, তাহলে ওটা করো। একটা বাচ্চাকে আমি দেখেছি তো বড় হচ্ছে যখন, ও বেচারা ওটা হাত দিচ্ছে, আর দেবে না, এটা করছো, করবে না, এটা তাহলে করবেটা কি? এবং তার সাথে আরেকটা যেটা মানে আমাদের আছে, যেটা যে কেন করবে না, আজকে একটা গরম পাত্রে গরম চায়ের বাটিতে হাত দিলে গরম লাগবে, সেটা একটা বাচ্চাকে তুমি আমরা বকছি, আমি তো দিতে দিয়েছি, একবার হাত দিই কি হবে, হাতে একটু গরম ছ্যাঁকা লাগবে, কিন্তু যেই প্রথমবার একবার জীবনে এনকাউন্টার করবে, ওরে বাবা এটা গরম, সে কিন্তু আর হাত দেবে না। তার মানে করবে না থেকেও বেশি ইম্পর্টেন্ট কেন করবে না, একটু বোঝানো। কিছু খুব স্ট্রেট সততা, ধর আমি বসে আমরা গেট টুগেদার একটা ড্রিঙ্ক করছি, এবার অনেকে এটা আমাকে না বের করতে পারে, তো আমরা বন্ধু বান্ধব মিলে বসে একটু মদ খাচ্ছি, খাওয়া হচ্ছে, সেই সময় আমার ছেলে খুব ইনকুইজিটিভ হয়ে এসে, তাই কি খাচ্ছে, দা খাও, মা বললো কি এটা বাজে কোক, মা বললো, এবার মা বলার পরে বাজে কোক, ওর কোনো ইন্টারেস্ট লেভেল কমলো না। আমার কাছে যখন এলো আমি এসে বললাম, মা চলে গেল, আমি বললাম শোন, এটাকে রাম বলে, এটা রামের সঙ্গে একটু কোক মেশানো আছে, তুই খাবি? নে, হাতে ধরিয়ে দিলাম, এক চুপ, তাহলে এই জন্য মা বাজে কোক বলছিল, বুঝলে তো, খেতে বাজে লাগবে বলে বলছিল, টেস্ট করেনি তো, শেষ। আর জীবনে কোনোদিন ওটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেনি, ওর ইনকুইজিটিভনেস কিছু ওইটা নিয়ে লুকিয়ে রেখে আলাদা করে কিছু বোঝেনি, ও জানে বাবা চাইলে আমি খেতেই পারি, না খাওয়ার কিছু নেই। যেমন আমাদের, আমি তোমাকে বলছি, আমাদের এই ট্রেলারে আমাকে 1-2 জন বলছে খুব ভালো হলো, কিন্তু গল্পটা খানিকটা আমি বুঝে যেতে পারলাম। আমি প্রথমত বলেছি যে গল্পটা বোঝেননি,
এখনো অনেক লেয়ার আমরা কিছু দেখাইনি। তার সাথে আরেকটা কথা, যে আমরা যদি কিছু নাই বোঝালাম তাহলে তুমি ছবি দেখতে তাহলে যাবে ছবিটা না। দেখতে যাবে কেন? এই জিনিসটা না একটা অলওয়েজ, মানে আমার মনে হয়েছে, এটা আমি জানি না বাকিদের কি, লুকিয়ে রেখে দিই, লুকিয়ে। না আমার বক্তব্য হলো, আমি সিম্পল ভাবে আমি একজন দর্শক তো, মানে প্রথমে দর্শক, তারপর বাকিটা সবকিছু। আমি একটা ট্রেলার দেখবো মানে, ও আচ্ছা এইটুকু এরকম একটা গল্প দেখতে পারবো আমি পুরোটা, এন্ড আই উইল বি ইন্টারেস্টেড, তাই না? এটাই তো হয়। এবার যদি আমি কিছুই না বুঝলাম, তাহলে আমার ইন্টারেস্টটা তৈরি হবে কেন ছবিটা দেখার জন্য? আর তুই তো থ্রিলার বানাসনি। এবং হ্যাঁ যে একদম টুইস্টগুলো খুলে গেল, যে লুকিয়ে। এবং তার সাথে আরেকটা জিনিস, মানে এটাও একটা আমাদের মানে মানে আমি যেটা ভেবেছি, যে আমি কোনোভাবে আমার অডিয়েন্সকে যে কমিট করছি ট্রেলারটার মধ্যে, সেইটার থেকে আমি নড়বো না। রাইট, একদমই তাই। আমার কমিটমেন্ট, ধরো আমি একটা ছবিতে দেখালাম শিলুদা এমনি করে পাহাড়ের উপরে গিয়ে এমনি করে দাঁড়ালো, গোটা ছবিতে এখনো সে শর্ট নেই, কোনো কিছু নেই, তাহলে আমি ওই সুন্দর লাগছে বলে ট্রেলারটাকে আমি ওই জিনিসটা দেখাবো না, তার থেকে আমি ঘটনাটা দেখাই। আমি তো ট্রেলারটা দেখে আমার কি মনে হচ্ছে আমি বলি, সেটা হলো আমার মনে হচ্ছে যে একটা ট্রেলার দেখলাম যেটাতে না একটা গল্পের প্রমিস আছে, মানে নিটোল গল্প যেটাকে বলে, মানে একটা ঘটনা ঘটবে, তার একটা সলিউশনে আসবো আমরা সবাই মিলে, একটা বা যাক এদের বোধহয় খুব খারাপ হয়ে গেছে, নালে কিছু হয়, এই যে প্রমিসটা, এই যে ফিলটা, আসলে তো মানুষ শুধুমাত্র গল্পই ভালোবাসে, আর তো কিছু ভালোই বাসে। মানুষের জীবনে গল্প ছাড়া আর কিছু চাই না একদমই। এবং এইটার প্রমিসটা তো ছবিটাতে আমি খুব পেয়েছি, এবং আমার চরিত্রগুলোকে খুব জীবন্ত লেগেছে। আমার প্রত্যেকটা চরিত্রকে মনে হচ্ছে যে এরা চরিত্র আমাদের মধ্যে জীবন্ত একটাতে নিয়েছি, ওটা হবেই। আজকে অনেকদিন আগে মরে গেছে। আমরা মনে হয় আজকে আড্ডার প্রায় শেষ হতে চলে এসেছি না, অনেকক্ষণ কথা বললাম। আচ্ছা, প্রথম কথা হলো 1 তারিখ 1 মে রিলিজ করছে প্রত্যাবর্তন। কোথাও কোনো পাশে দাঁড়ানো বসা শোয়া কোনো কিছু বলবো না, সিম্পল কথা হলো সিনেমাটা সামনে বসে বড় পর্দায় দেখতে হবে, এইটা হলো দাবি, মানে আমার দর্শকের কাছে আমার দাবি। কারণ আমার মনে হয় যে একটা ভালো ছবি দেখার এক্সপিরিয়েন্স কেন মিস করতে যাবেন আপনারা? আমি এর আগেও আপনাদের ছবি দেখতে বলেছি, আপনারা গেছেন। এইবার খুব পার্সোনাল ভাবে রিকোয়েস্ট করছি, বিকজ দিস ইজ মানে শুধু সমর্পণের ছবি এটা নয়, এটা আমাদের সবার ছবি। এবং আমার খুবই এটা কি বলবো, এটা একটা পার্সোনাল অ্যানেকডোট দিয়ে শেষ করতে চাই। আজ থেকে 12 বছর আগের কথা বললো না, 14 বছর, 12 থেকে 14, হ্যাঁ 14 বছর আগের কথা। 2012-তে সমর্পণ আমাকে বলেছিল আমি একটা ছবি করতে চাই। বলছি হ্যাঁ নিশ্চয় করবি তো বটেই, কিন্তু যেই সময় তোর ছবিটা হওয়ার সেই সময়ই হবে। সমর্পণ সেই মুহূর্তে খুব রেগে গেছিল, কি সব বলছে। এবং স্বাভাবিক, সেটা খুব স্বাভাবিক, যখন একটা ইয়াং, ওর মধ্যে প্রচুর মানে এনার্জি ভরপুর ফুটফুট করছে, এখনো আছে মানে ওটা এখনো এনার্জি নিয়ে কথা বলেছিল, এনার্জিটা আলাদাই সমর্পণের। কিন্তু আমার পয়েন্টটা হলো যে আমার জন্য না, দিস ইজ লাইক এ ভেরি ইমোশনাল মোমেন্ট। কারণ হলো যে এই পুরো জার্নিটাতে কিন্তু সমর্পণ আর আমি একসাথে অনেকটা সময় কাটিয়েছি। আমি ওদের বাড়িতে অনেকদিন ছিলাম। এবার আরো নেপোটিজমের গল্প হবে, আমি নেপোটিজম নিতে পারছি না। দাঁড়াও, বলতে দাও তো, এরকম নেপোটিজম নিতে পারছি। সো আমি ওই কারণে বলছি যে ইটস এ ভেরি পার্সোনাল ফিল্ম ফর মি। আর আমার মনে হয় এরকম দুর্দান্ত অভিনেতাদের দুর্দান্ত পারফরমেন্স দেখাই যাবে, তার সঙ্গে একটি অত্যন্ত মানে নিটোল গল্পের ছবি এটা। সুতরাং প্রত্যাবর্তন 1 মে থিয়েটারে দেখা হচ্ছে। আমিও বললাম না একটুখানি আছি। সো আজকের জন্য পডকাস্ট এখানেই, থ্যাংক ইউ। খুব মানিয়েছে, ওকে খুব মানিয়েছে, যারা দেখবে তারা বুঝবে যে দারুণ মানিয়েছে। না কিন্তু মানে অসাধারণ। সিনেমাটা প্লিজ হলে গিয়ে দেখবেন, কারণ সিনেমা আমরা বানাই হলে গিয়ে দেখার জন্য, অন্য কোনো মাধ্যমে দেখার জন্য অপেক্ষা করবেন না। আমাদের রিকোয়েস্ট 1 মে অবশ্যই হলে দেখা হচ্ছে আমাদের, ঠিক আছে? এবং সিনেমা নামক এই প্যারাডাইসটা চলুন সবাই মিলে একটু এনজয় করি, একদম এটা মজা হবে। থ্যাংক ইউ। আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার এন্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, বাই।